Shubharatri, my friends. Am I audible? Am I audible? Am I audible and visible? Yes, I am audible and visible. আমি শুরু করছি। আমি শুরু করছি। আজকের দেব মুখার্জি watching. Hope I am audible. If sound is low, please use your earphone. Please. আজকে আজকে বলবো আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত। International situation in reference to India. যে সব থেকে সংকটটা ছিল, যেটা একটা সংকট ছিল ইউক্রেন রাশিয়া ওয়ার, ওদিকে ইউরোপ এবং এশিয়া ফ্রন্টে। আর একটা সংকট ছিল এদিকে পিওরলি ওয়েস্ট এশিয়া ফ্রন্টে, ইসরায়েল এবং আরব ওয়ার্ল্ড। মাঝে আরেকটা ফ্রন্ট এরাপ্ট করেছিল, সেটা হচ্ছে ইন্ডো পাক ফ্রন্ট। ওদিকে বার্মা বাংলাদেশ ফ্রন্ট তো আছেই, আর চায়না তাইওয়ান ফ্রন্ট মাঝে মাঝে এরাপ্ট করে। এই সিচুয়েশনসে দুটো জিনিস ঘটনার গতিকে খুব ইনফ্লুয়েন্স করেছে। একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিহেভিয়ার্স এবং আটারেন্সেস, আর তারপরে মাঝে একদম রাশিয়ার ভেতরে, একদম ভেতরে ইউক্রেন বর্ডার থেকে প্রায় 4000 কিলোমিটার ডিপ টুয়ার্ডস দ্য ইস্ট, রাশিয়ার এশিয়ান ফ্রন্টে, সাইবেরিয়ান অঞ্চলে, ইরকুৎস্ক অঞ্চলে ইউক্রেনের আঘাত, এটা অভাবনীয়। এই সমস্ত কিছু ওয়ার্ল্ড সিচুয়েশনকে অত্যন্ত টেন্স করেছে। ভারতের রোল কি হবে এতগুলো কনফ্লিক্টিং সিচুয়েশনসের মধ্যে, খুব কসাসলি ভারতবর্ষকে কিন্তু হাঁটতে হবে। আমি একটু একটু করে এগোই। দেখুন, ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল সেকেন্ড টাইম, ট্রাম্পের আচরণ কি আমরা জানি। ট্রাম্প ইজ এ ম্যান অফ আনপ্রেডিক্টেবিলিটি, এবং উনি ওনার আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারটাকে ওনার পলিটিক্যাল ওয়েপন হিসেবে ইউজ করেন। ভীষণ আনপ্রেডিক্টেবল কথা বলেন, খুব ফোর্সফুলি। আর ওনার সেই স্লোগান, মেক আমেরিকা স্ট্রং এগেন, গ্রেট এগেন, মেক আমেরিকা গ্রেট এগেন। এবং আমেরিকার এই ভাষাটা হচ্ছে শুধু প্যাট্রিয়টিজম নয়, অনেক সময় এটা একটা ডিক্টেটরশিপ, একটা ফ্যাসিজমের মতো। আমেরিকা তার নিজের দেশে ডেমোক্রেসি মেনটেন করে, কিন্তু রেস্ট অফ দি ওয়ার্ল্ডে তার নিজের ন্যাশনাল ইন্টারেস্টে সেখানে সব ডিক্টেটোরিয়াল রেজিমসগুলোকে, বা ফ্যামিলি জান্টা বা ডিক্টেটোরিয়াল রেজিমস বা মিলিটারি রেজিমসগুলোকে সে হেল্প করে।
নিজে সে ইনসাইড ইউএসএ ডেমোক্রেটিক রোল প্লে করে, কিন্তু বাইরে সে ডিক্টেটোরিয়াল। এবং আমেরিকার নিজের মধ্যে যে ডেমোক্রেসি, তাও কিন্তু রান বাই সাম গ্রুপস। সেখানে আছে ওয়ার মেশিনারি প্রোডাকশন গ্রুপস, ফিনান্স গ্রুপস, এরকম ড্রাগ ম্যানুফ্যাকচারিং গ্রুপস, বিভিন্ন লবি গ্রুপস। এবং আমেরিকার সাধারণ জনগণ যে পলিটিক্যালি খুব কনসাস আমার কিন্তু মনে হয় না। ওখানকার জনগণ ইলেকশনে 40% লোক ভোট দিতে যায়, 60% লোক ঘরে বসে থাকে। দিস ইজ নট এ গুড সাইন টু প্রুভ দ্যাট আমেরিকানস আর ভেরি ডেমোক্রেটিক পিপল। এনিওয়ে, in this given situation, আমেরিকা, এটা তো মানতে হবে, you have to accept the ground reality. আমেরিকা ওয়ার্ল্ডের মিলিটারিলি নাম্বার 1 and financially নাম্বার 1, in technology also number 1. এটা মানতেই হবে, this is the ground reality. আমেরিকা মে বি গ্রেট, মে বি ব্যাড, হোয়াট এভার। এই গ্রাউন্ড রিয়েলিটি মেনে নিয়েই আপনাকে আপনার দেশের ইন্টারন্যাশনাল ফরেন পলিসি ঠিক করতে হবে। আমরা আশা করেছিলাম যে ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, উনি যুদ্ধবাজ নন, উনি যুদ্ধ সব জায়গায় থামিয়ে ওয়ার্ল্ডের ট্রেড করে ওনার ইকোনমিক ফিনান্সিয়াল সুপিরিয়রিটিকে মেনটেন করবেন। কিন্তু উনি এইটা করতে গিয়ে চায়না এবং অন্যান্য বিভিন্ন কান্ট্রিকে কন্টেন করতে গিয়ে, এবং এমন একটা জায়গায় আজকে উনি চায়নাকেও ভয় পাচ্ছেন, ইন্ডিয়ার ফিউচার গ্রোথকেও ভয় পাচ্ছেন, রাশিয়াকেও তো ভয় পেয়ে বসে আছেন। এই ভয়ের মধ্যে ওনার কতগুলো পলিসি, যেটা মানবতার ক্ষেত্রে একটা নোংরামি বলতে হবে। আমেরিকা অ্যাজ এ ফ্রেন্ড ইজ নট ট্রাস্টওয়ার্দি। আমেরিকা ইজ নেভার এ গুড ফ্রেন্ড অফ এনিওয়ান, নেভার। নিজের স্বার্থের বাইরে এবং ডিক্টেটোরিয়াল স্বার্থের, কোনো মানবিক স্বার্থ না, উনি নিজের স্বার্থটাই বোঝেন। এবার আসছি আমি, আজকে আমেরিকা যেটা করেছে কি, আজকে একটা তো ট্যারিফ নিয়ে একটা গোটা পৃথিবীকে ইকোনমিক ফ্রন্টসকে আনস্টেবল করেছেন, ইকোনমিক এবং ট্রেড ফ্রন্টকে অত্যন্ত আনস্টেবল করেছেন। পৃথিবীর 190টা 99টা কান্ট্রির সবার ইকোনমিক ফ্রন্টকে আনস্টেবল করেছেন। নিজের ইনসাইড দ্য কান্ট্রি তার ইকোনমিক ফ্রন্টটাকে আনস্টেবল করেছেন। চাপে পড়ে ট্যারিফ নিয়ে তাকে আবার কম্প্রোমাইজ করতে হয়েছে। দিন কয়েক পরে আবার বদমাইশি শুরু করেছেন, মনে হয় পাগলামি। এটা হয়তো পাগলামি নয়, ওনার এটা স্ট্র্যাটেজি। উনি এভাবেই খেলতে পছন্দ করেন। প্রতিটা মানুষের পলিটিক্সের একটা করে স্টাইল থাকে। মেবি এই আনপ্রেডিক্টেবিলিটি, এই জার্কি মুভমেন্টস, উনি মনে করেন ওনার পক্ষেই এবং ওনার দেশের জন্যে ওনার পক্ষে এটাই ভালো। কিন্তু আলটিমেটলি দিস জার্কি পলিটিক্যাল মুভমেন্টস will be bad for the all countries and also his own country. এই ম্যাচুরিটি সম্ভবত ওনার আসেনি। হি ইজ বেসিক্যালি এ বিজনেসম্যান, নট এ পলিটিশিয়ান টু এ সেন্স। এবার উনি কি করেছেন, এবার উনি আমেরিকা কিছুদিন যাবৎ, ইভেন ডিফারেন্ট প্রেসিডেন্টস, they wanted India to rise gradually so that India can contain China in Asia, so that China will never be able to challenge USA on the global stage. এটা একটা পলিসি। কিন্তু এইটা করতে গিয়েও ইন্ডিয়া রাইজ করেছে বিভিন্ন কারণে। কারণ ভারতবর্ষেই প্রথম একটা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ফর 13 বছর ইন কন্টিনিউটি রুল করছে, প্লাস ওয়ার্ল্ডের মোটামুটি ফেভারেবল সিচুয়েশন ফর ইন্ডিয়াস গ্রোথ। এই গ্রোয়িং ইন্ডিয়াকেও এখন ট্রাম্প ভয় পাচ্ছেন। যেটা করেছেন মাঝে, এবার কারণ ইন্ডিয়া কোনোভাবেই বহু প্রলোভন সত্ত্বেও আমেরিকান ব্লকে জয়েন করেনি, এবং ধমকানি সত্ত্বেও
ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে, রাশিয়ার সঙ্গে তার ট্রেড রিলেশনস এবং ডিপ্লোম্যাটিক রিলেশনস স্ট্রংলি মেনটেন করেছে, রাশিয়ার কাছ থেকে সে ওয়েপন্স কিনেছে। এটা আমেরিকার চক্ষুশূল। কারণ লাস্ট প্রায় 50 বছর রাশিয়া হ্যাজ প্রুভড হিমসেলফ টু বি এ ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড অফ ইন্ডিয়া। স্টিডিলি সে ফ্রেন্ডশিপ এবং রেখে গেছে। এবং ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ রাশিয়া আমাদের যত ডেভেলপড ওয়েপন্স দিয়েছে বা টেকনোলজি দিয়েছে, আপনার টেকনোলজির ফর্মুলাটাও তারা ট্রান্সফার করেছে। ফলে সেই টেকনোলজি ফর্মুলা নিয়ে আমরা আমাদের সয়েলে সেই মেশিনটা তৈরি করতে পেরেছি, আইদার ফর দ্য সিভিল ইউজ অর ফর দ্য মিলিটারি ইউজ। আমেরিকা কিন্তু আমাদের টেকনোলজি ট্রান্সফার করেনি কখনো, সফিস্টিকেটেড সায়েন্স টেকনোলজি কখনো সে আমাদের ট্রান্সফার করেনি, সে অবিশ্বাস করে আমাদেরকে। সুতরাং সেক্ষেত্রে আমেরিকাকে বিশ্বাস করা, রাশিয়াকে ত্যাগ করাটা খুব মূর্খামি হবে। এবার আসছি আমি, আমেরিকা কি করেছে এখন। আমেরিকা একদিক থেকে রাশিয়াকে ডিস্টার্ব করার জন্যে, যদিও মুখে বলছে যুদ্ধ থামাও, সে কিন্তু থ্রো ন্যাটো ইউক্রেনকে এনকারেজ করে চলেছে টু অ্যাটাক রাশিয়া। এবং এই মুহূর্তে শুধু আমেরিকান ওয়েপন্স নয়, ন্যাটো ওয়েপন্স নয়, আমেরিকান সোলজার্স আর স্ট্যান্ডিং ইন দ্য ইউক্রেন টু ফাইট এগেনস্ট দ্য রাশিয়া। কারণ অনেক সফিস্টিকেটেড ওয়েপন্স যেটা ন্যাটো বা আমেরিকা সাপ্লাইড টু ইউক্রেন, সেটা অপারেট করার মতো দক্ষতা ইউক্রেন সোলজার্সদের নেই। শুধু তাই নয়, একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যে লো স্কেলে যুদ্ধটা চলছে ইউক্রেন রাশিয়া, এটা কখনো লং রেঞ্জ মিসাইল ইউক্রেন থেকে ছোড়া হবে, অর্থাৎ ন্যাটো বা আমেরিকা যে মিসাইলসগুলো দিয়েছে ইউক্রেনকে, সেইগুলো ইউক্রেন লং রেঞ্জে রাশিয়াকে আক্রমণ করবে না। এটা মোটামুটি কথা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেই আন্ডারস্ট্যান্ডিংটা ব্রেক করে, শুধু তাই নয়, আন্ডারস্ট্যান্ডিং ব্রেক নয়, যখন ইস্তাম্বুলে দুটো গ্রুপ, রাশিয়ান এবং ইউক্রেন গ্রুপ মুখোমুখি কথাবার্তা বলতে পৌঁছে গেছে, সেই সময় সেই মুহূর্তে ইউক্রেন থেকে যে আক্রমণটা করা হলো, একদম এশিয়ান পার্ট অফ রাশিয়া, আমাদের সাইবেরিয়ান অঞ্চল, আমাদের বৈকাল লেক এরিয়ার কাছাকাছি, রাশিয়ার কতগুলো ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল এয়ার বেসে, যেখানে অ্যাটমিক ওয়ারহেডস রাখা আছে এবং অ্যাটমিক ওয়ারহেডস ক্যারি করতে পারবে এরকম প্লেনসগুলো আছে, সেখানে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে। এবং যে পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে, প্লেনস ধ্বংস হয়েছে, সেটা রাশিয়ান এয়ারফোর্সের প্রায় 30%। দ্যাট ইজ এ বিগ লস ফর রাশিয়া, বিগ লস ফর রাশিয়া। এবং রাশিয়া আগে সে যা করেছে, রাশিয়া কিন্তু এই মুহূর্তে অন্য লোকের জিওগ্রাফিক্যাল এরিয়া দখল করার কথা ভাবে না। সে শুধু চেয়েছিল যেন ইউক্রেন কোনোভাবেই ন্যাটোভুক্ত না হয়। এটা তার বলার অধিকার আছে, ভাববার অধিকার আছে। তার কারণ আমরা কখনোই চাইব না যেমন ভুটান বা নেপাল চীনের হেমিস্ফিয়ার ঢুকে যাক পুরোপুরি পলিটিক্যালি অ্যান্ড মিলিটারিলি, সেটা আমরা বরদাস্ত করব না। কারণ ইফ ভুটান অ্যান্ড নেপাল গোজ টু দ্য চায়না umbrella militarily and politically, that is a threat to our existence. ঠিক তেমনি ইউক্রেন গোয়িং টু ন্যাটো যে থ্রেট টু রাশিয়া। নো প্রবলেম ইজ ইউক্রেন রিমেন্স এ নিউট্রাল কান্ট্রি লাইক সুইজারল্যান্ড ডিউরিং ফার্স্ট গ্রেট ওয়ার অ্যান্ড সেকেন্ড গ্রেট ওয়ার, নো প্রবলেম। বাট ইউক্রেনের লোকের এখন লোভ হয়েছে ন্যাটোর ভুক্ত দেশগুলোর মতো তার জীবনযাপন করবে। অথচ ইউক্রেনের মধ্যে প্রচুর রুশভাষী, রুশ অরিজিন
মিলিয়ন্স অফ পার্সনস আছে, তাদেরও রাশিয়াভুক্ত হওয়ার ইচ্ছে আছে, তারা অনেকেই ন্যাটোভুক্ত হতে চায় না। এই জায়গাটা ভেরি সেন্সিটিভ, আঘাত সেই জন্য সে রেড লাইন দিয়ে রেখেছিল যে ইউক্রেন নেভার শুড ট্রাই টু এন্টার ইনটু ন্যাটো। বহু ওয়ার্নিং দেওয়ার পরেও ন্যাটো এই জিনিসটা করতে গেছে, কোনো প্রয়োজন ছিল না। তাই রাশিয়া আঘাত করেছে, তাও যুদ্ধটা লো স্কেলে চলছিল। কিন্তু যেটা ঘটে গেল লাস্ট উইকে, এটা এটা একদম এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাইক সিচুয়েশন তৈরি করে দেওয়া হলো, প্রি থার্ড গ্রেট ওয়ার্ল্ড সিচুয়েশন তৈরি করার মতো একটা। এখনো ওয়ারগুলো নন ডিক্লেয়ার ছিল, এই জন্য টুয়ার্ডস ডিক্লারেশন চলছে, এবং সেটা হচ্ছে সবটাই হয়েছে আমেরিকার প্রভোকেশনে। আমেরিকা এই প্রভোকটা করে চলেছে, ইউক্রেনকে প্রভোক করছে, ওদিকে প্রভোক করছে তাইওয়ানকে দিয়ে, চায়নাকে ওখানে উইক করার চেষ্টা করছে। এখানে বাংলাদেশের মধ্যে আমেরিকা ঢুকেছে, ওই ইউনুস বলে একটা জানোয়ারকে ওখানে নিয়ে এসে, আমেরিকান ডিপ স্টেটের লোক। প্রথম মনে করা হচ্ছিল যে আমেরিকান ডিপ স্টেটের লোক এটা আগের প্রেসিডেন্টের পাপেট। ও মা, এটা এখন দেখছি এই নতুন প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে ইউজ করছে তার নিজের স্বার্থে, তার ওই মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগানকে স্যাটিসফাই করার জন্য। এই ইউনুস একটা অমানুষ, অ্যান্টি অ্যান্টি মুক্তিযুদ্ধের মানুষ, প্রো পাকিস্তানি জিহাদিস্ট, একটা ধান্দাবাজ, মিথ্যাবাদী, একটা সুদখোর লম্পট। তাকে ব্যাক করে যাচ্ছে, তাকে দিয়ে বাংলাদেশের কন্ট্রোল নিয়েছে। এদিকে আরেকটা সত্য প্রকাশ পেয়ে গেছে, সেটা হচ্ছে এই যে অপারেশন সিন্দুর করতে গিয়ে আমরা যে অপারেশন সিন্দুর করলাম, সিন্দুর করে আমরা প্রায় কাছাকাছি 9-10টা এয়ার বেস ধ্বংস করলাম পাকিস্তানের, টু গিভ টিচিং টু দি ম্যাসাকার্স অফ দিস পাকিজ ইন পাহেলগাঁও। এইটা আমরা করেছি। উই হ্যাভ টার্গেটেড দ্য স্পেসিফিক সাইটস, উই হ্যাভ নট অ্যাটাক দ্য আর্মি, উই হ্যাভ নট অ্যাটাক দ্য সিভিলিয়ান সাইটস। আমরা অ্যাটাক করেছি স্পেসিফিক একদম এয়ার বেসগুলো। এইগুলো করতে যেটা এক্সপোজড হয়ে গেল, সেটা হচ্ছে এই একটা বেশে, ওই হিন্দুকুশ পর্বতমালার দক্ষিণে একটা বেশে, যেই বেশে একটা বেশে দেখা যাচ্ছে সেইখানে আঘাত করার পরে আমেরিকা খুব তৎপর হয়ে উঠেছে। আলটিমেটলি প্রকাশ পেল সেই বেসে আমেরিকার অ্যাটমিক ওয়ারহেডসগুলো লুকানো আছে, এবং সেইখানে আঘাত পড়ে গেছে। ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে আমরা তো জানি না, আমরা শুধু ওদের স্পেসিফিক এয়ারবেসগুলো অ্যাটাক করেছি, ওখানে কার কি অ্যাটমিক বেস আছে আমরা জানি না, জানার কথাও নয়, আমাদেরকেও বলেও নি। কারণ নিয়ম হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রিটির যে নিয়ম হচ্ছে, অ্যাটমিক ওয়ারহেডস কোথায় কি আছে এটা নিড টু বি ডিক্লেয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড বডি, এবং সেইগুলো যদি ডিক্লেয়ার হয়ে থাকে ইন দ্য লিস্ট অফ ডিক্লেয়ার্ড লিস্টস, সেইগুলো অন্য পক্ষ অ্যাটাক করলে সেটা ভায়োলেশন অফ ট্রিটি। কিন্তু এগুলো তো নন ডিক্লেয়ার্ড এরিয়া, আমরা জানিও না সেখানে কার ওয়ারহেডস কি আছে, নিউক্লিয়ার ওয়ারহেডস। এখন এটা প্রকাশিত হয়ে গেল, যদিও আমেরিকা ভাব দেখায় তারা পাকিস্তানকে পছন্দ করে না, কিন্তু লাস্ট 80 ইয়ার্স ইউকে তারপরে ইউএসএ পাকিস্তানকে কোলে করে নিয়ে আদর করে করে তাকে বড় করেছে শুধু ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য। এবং পাক আফগান ফ্রন্টে এত বড় হিউমিলিয়েশনের পরেও ইউএসএ পাকিস্তানের প্রতি তার উইকনেস কমাতে পারছে না। তার কারণ তার পাকিস্তানকে আজও প্রয়োজন টু কন্টেন ইন্ডিয়াকে নিচু রাখার জন্য, যাতে ইন্ডিয়া খুব উইক থাকে, পুওর থাকে, মানে আমেরিকার কাছে যেন ভিক্ষে করে। সে এই দাবায় রাখার টেন্ডেন্সি নিয়ে এসে পাকিস্তান মতো একটা নোংরা একটা টেরোরিস্ট কান্ট্রিকে সে এখনও সাপোর্ট করে চলেছে। এবং মহাকালের একটা জায়গায় দেখছিলাম, মহাকাল একটা জায়গায় বলছেন, তোমরা কি মনে করো পাকিস্তান স্বাধীন দেশ? তোমরা জানো না
পাকিস্তানের কতগুলো বেশে আমেরিকানস ওয়েপন্স অ্যান্ড সোলজার্সরা বসে আছে, ওগুলো সব আমেরিকান বেশ। এটা কিন্তু প্রকাশ্যে কখনো কিছু আমরা জানি না, কোনো কাগজে লেখা হয় না, এটা মহাকালের কথার মধ্যে আছে। তাই একদম এক্সপোজড হয়ে গেল এটা। এবং এই যে আঘাতটা করেছে অপারেশন সিন্দুর, এবং আমেরিকান যে বেসগুলো এক্সপোজড হয়ে গেছে, এতে আমেরিকা ইজ ইরিটেটেড। এবার আসছি, এবার আমেরিকা চায় ইন্ডিয়ার বশ্যতা। সেটা ইন্ডিয়ার পক্ষে কখনই সম্ভব নয়, কারণ ইন্ডিয়া জেনে গেছে আমেরিকা ইজ নেভার নো ওয়ানস গুড ফ্রেন্ড, নো ওয়ান নো ওয়ানস ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভেঙে ফেলা ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়। এবার আসছি আমি, এই যে এই যে আমেরিকা, তার প্রচুর ওয়েলথ আছে, বদমাইশি করার বুদ্ধিও আছে, সুতরাং সে সর্বত্র খেলে বেড়াচ্ছে। কি প্যাসিফিক রিজিয়ন, কি গালফ রিজিয়ন, কি সাউথ এশিয়া, সর্বত্রই নোংরামি করে বেড়াচ্ছে। এবার ইন্ডিয়া কি করবে? এবার যে কথাগুলো উঠছে যে একটা রাশিয়া, ইন্ডিয়া, চায়না একটা এক্সিস তৈরি হবে কিনা, সেটা কতখানি সম্ভব এবং সেটা ইন্ডিয়ার পক্ষে কতটা লাভজনক হবে, এবং চায়নাকে ইন্ডিয়া কতটা বিশ্বাস করতে পারবে, কতটা বিশ্বাস করা উচিত, এটা ক্যালকুলেশনের জায়গা। এক সময় চায়নাকে ইন্ডিয়া বিশ্বাস করেছিল, হিন্দি চিনি ভাই ভাই, আঘাত পেয়েছিল। এই সিচুয়েশনে ইন্ডিয়া কি করবে? এবার আসছে সিচুয়েশনটা কার কি অবস্থা, রাশিয়ার কি অবস্থা, ইন্ডিয়ার কি অবস্থা, চায়নার কি অবস্থা। রাশিয়ার মূল শত্রু হচ্ছে প্রধানত কোথায়? ইউক্রেন, ন্যাটো অ্যান্ড আমেরিকা, মূল শত্রু। আর তার ভেতরের সব থেকে উইকনেস কোথায়? চেচনিয়ান অঞ্চল। চেচনিয়া তার উইকেস্ট পয়েন্ট। ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট ইন চেচনিয়া, মুসলিমস। চেচনিয়াকে পুটিন চেয়েছে ইউজ করতে এগেনস্ট ইউক্রেনিয়ানস, কিন্তু সন্দেহ করা হচ্ছে, কারণ এই চেচনিয়ানদের সঙ্গে, কারণ চেচনিয়ানরা ওয়ান্স ইন্ডিপেন্ডেন্স, এই চেচনিয়ানসরাই হচ্ছে যে, যেমন আমাদের দেশে, যেমন আমাদের ভারতবর্ষে যেমন কিছু জিহাদিস্ট আছে, এ পার্ট অফ দ্য পার্সনস হু ইনফিল্ট্রেটেড ফ্রম বাংলাদেশ ইনটু ইন্ডিয়া, প্রায় 40 মিলিয়ন ইনফিল্ট্রেশন, 4 কোটির বছর ইনফিল্ট্রেশন, একটা বড় অংশ হচ্ছে জিহাদিস্ট, যেমন ভয়ঙ্কর ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিজ, শত্রু, এরা সবসময় শত্রুপক্ষের চর এজেন্টস। চেচনিয়ানরাও একটা বড় অংশ, মে বি দ্য ট্রেটার্স দে আর ইনসাইড রাশিয়া, তারাই হয়তো এই ইউক্রেনিয়ানসদের এই 4000 কিলোমিটার ভেতর পর্যন্ত পৌঁছে দিয়েছে। নাহলে রাশিয়া, তার ইন্টেলিজেন্স ভেরি স্ট্রং, ভেরি মাইটি কান্ট্রি, এটা কি করে সম্ভব হলো? বলে রাখি, এই যে ফ্রন্টটা, সাইবেরিয়ান অঞ্চলটা, এটা যেখানে এয়ারবেস ধ্বংস করে গেল ওরা, এই অংশটা সঙ্গে, এই অঞ্চলটার সঙ্গে এই ইউরোপিয়ান পার্ট অফ রাশিয়ার যোগাযোগ কিন্তু খুব দুর্বল, এবং এখানে যে প্রোটেক্টিভ ভিজিলেন্স অব মস্কো খুব ভালো মনে হয় না। এখানে আমি তো গিয়েছি, আমি জানি এই জায়গাগুলোতে, এখানে মাইলের পর মাইল যাবেন আপনি, কোনো বাড়িঘর নেই, অল্প অল্প জঙ্গল, অল্প অল্প স্ক্যাটারওয়েতে চাষবাস হয়। একমাত্র ইরকুৎস্ক আর ওমস, এ দুটো সাবেরিয়ান অঞ্চলের দুটো অঞ্চলে বড় টাউন আছে, সেখানে লোকজন থাকে, বৈকাল লেক কাছে ওখানে, আর ওখানে একদম বহু দূরে সাইবেরিয়ার একদম ভ্লাডিভস্টক প্যাসিফিক রিজনে, সেখানে টাউনশিপ আর কিছু প্যাসিফিক বর্ডার অঞ্চলে আছে। এই বিপুল ম্যাসিভ এরিয়াটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি খুবই কম, ভিজিলেন্স খুব সম্ভবত কম, এবং ইনসাইডে যদি ট্রেটার্স থেকে থাকে, এইভাবেই সম্ভব হয়েছে, এইভাবে এই ড্রোনগুলোকে ঢুকিয়ে দেওয়া। কারণ ড্রোনগুলো অ্যাটাক করেছে এই এয়ারবেসগুলোতে
from the soil of Russia itself. Not that the drones has come from the Ukraine, but they have entered through trucks through the roads of the Russia, একদম very near to the air bases. এই জায়গাটা থেকে আমাদের লার্নিং নেওয়ার প্রয়োজন আছে। রাশিয়া নিশ্চয়ই, কারণ যে ঘটনাটা ঘটলো ওয়ার্ল্ড ওয়ার হিস্ট্রিতে খুব প্যারালাল কম আছে। একমাত্র যেমন পার্ল হারবারে ঘটেছিল, পার্ল হারবারেও ঠিক তেমনি হয়েছিল, যখন ওয়াশিংটনে বসে জাপানের ডেলিগেটস টিম এবং আমেরিকার ডেলিগেটস টিম ট্রেড নিয়ে কথা বলছে, কারণ ট্রেড ওয়ার মূলত তো ট্রেড ওয়ার ছিল, সে নিয়ে মনোমালিন্য, যখন অন দ্য ডিসকাশন টেবিল সেই সময়ই জাপানিজরা হঠাৎ পার্ল হারবারে প্রিন্স অফ ওয়েলস এবং আরেকটা বড় ব্যাটেলশিপকে ধ্বংস করে, শয়ে ব্যাটেলশিপকে ধ্বংস করে পার্ল হারবারে। আমেরিকা এই সময় যে আঘাত পেয়েছিল সেই আঘাতের বদলা সে অনেক পরে নিয়েছে, এবং দিস ট্রিগার আমেরিকা টু জয়েন দ্য ওয়ার ইন দ্য প্যাসিফিক রিজিয়ন। এবং সেটাই কিন্তু ব্রিটিশের ভাগ্যকে উজ্জীবিত করল, কারণ আমেরিকা যুদ্ধে জয়েন না করলে ব্রিটিশের পরাজয় নিশ্চিত ছিল। এবারেও ঠিক তেমনি, তখন ইউক্রেনে বসে দুপক্ষ, ইস্তাম্বুলে বসে দুপক্ষ যখন কথাবার্তা বলছে, ইউক্রেন পক্ষ এবং রাশিয়া পক্ষ, সেই সময় ইউক্রেনিয়ানসদের এই আঘাতটা রাশিয়া কিন্তু বরদাস্ত করবে না। তারা কিন্তু হয়তো শীঘ্রই কোনো রকম ম্যাসিভ রিয়াকশন দেবে না। দে উইল টেক টাইম টু প্রিপেয়ার দেমসেলস, মেবি দে উইল ওয়েট ফর দ্য উইন্টার, কারণ উইন্টার অলওয়েজ গিভস ফেভার টু দ্য ভিক্টরি অফ দি রাশিয়ানস। এটা দেখা যাক কি হয়। এবার দেখুন এই সিচুয়েশনে রাশিয়াও দেখছে আস্তে আস্তে তার ডিপেন্ডেন্স অন চায়না বেড়ে যাচ্ছে ফর ওয়ার মেটেরিয়াল সাপ্লাইজ। মানে রাশিয়াও তো দুর্বল হচ্ছে আস্তে আস্তে ফ্রম অল অ্যাসপেক্টস, তার স্টক অফ দ্য ওয়ার মেটেরিয়ালস কমছে। হি হ্যাজ টু ডিপেন্ড অন চায়না অ্যান্ড কোরিয়া। তাহলে টু মাচ ডিপেন্ডেন্স অন চায়না অ্যান্ড কোরিয়া ইজ নট গুড ফর দ্য পলিটিক্যাল হেলথ অফ রাশিয়া। এই জায়গাটায় রাশিয়া চাইছে ইন্ডিয়াকে আবার সে আরও ভালো ভালো ওয়ার টেকনোলজি অ্যান্ড ইকুইপমেন্টস দিতে চেয়েছে ইউনিল্যাটারালি, এবং দে উইল ট্রান্সফার দ্য টেকনোলজি অলসো। এটা কিন্তু ইজ এ গুড থিং ফর ইন্ডিয়া। এটা ত্যাগ করা উচিত নয়, কারণ আমেরিকা কখনো ইন্ডিয়াকে টেকনোলজি ট্রান্সফার করবে না। এইটা জায়গা। এবার তেল যদি কিনতে হয়, তেলের দরকার, কারণ তেলে আমাদের নিজস্ব তেল হার্ডলি 1 to 2% আমাদের নিজস্ব, মেজর তেল আমাদের ইম্পোর্ট করতে হয়, আদার ফ্রম দ্য গালফ, ইরান, অল দিস থিংস, অর ফ্রম রাশিয়া, অর ফ্রম সাউথ আফ্রিকা, অর ফ্রম আমেরিকা। এবার আমেরিকা যদি আমাদের তেলও দেয় রাশিয়ার দামে, তাহলে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি বেড়ে যাবে। এই জায়গাটা ভাবতে হবে। সুতরাং আমেরিকা তেল দিলেও যে কখন বিট্রে করবে কেউ জানে না। সুতরাং এই যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এবার চীন এখন ইন দ্য ওয়ার্ল্ড এতে সিরিজে আর্মিতে সে সেকেন্ড মাইটিয়েস্ট, এবং ট্রেডেও সে সেকেন্ড মাইটিয়েস্ট, ইকোনমিতেও সেকেন্ড মাইটিয়েস্ট। তাকেও কিন্তু আমেরিকা সব দিক থেকে ঘিরে ফেলছে, এবং চায়নারও কিন্তু ট্রেড কন্ডিশন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড is not as good as 1 decade back, কারণ তারও কনজিউমার গুডস এর কোয়ালিটি পৃথিবী চিনতে পেরেছে। আর নাম্বার 2 হচ্ছে যেমন তার ওয়েপন্সের কোয়ালিটিও কিন্তু এক্সপোজড হয়ে গেছে ডিউরিং আওয়ার সিন্দুর অপারেশন। সুতরাং তার ওয়ার ওয়েপন্স বিক্রি গোটা পৃথিবীতে কিন্তু আর অত বেশি থাকবে না। এইবার আমেরিকাকে ট্যাকেল করতে চীনের কিন্তু প্রয়োজন রাশিয়াকে এবং ইন্ডিয়াকে। এই একটা খেলা। এবার ইন্ডিয়াকেও ব্যালেন্স করতে হবে, চীনকেও ব্যালেন্স করতে হবে, এবং এই ব্যালেন্স করতে গেলে চীনের যে অ্যাসপিরেশন ওভার দ্য জিওগ্রাফিক্যাল এরিয়াজ অফ ইন্ডিয়া, লাইক অরুণাচল অর
অরুণাচল অর লাদাখ, অল দিজ এরিয়াজ, এই যে লোভটাকে সংযত করতে হবে। এই যে জিওগ্রাফিক্যাল এরিয়ার উপর লোভ, জমি দখল করার যে লোভ, এটা সংযত করতে হবে। কারণ আজকেও চীনকে বুঝতে হবে যে ওয়ার্ল্ডের সুপ্রিমেসি আজকের যুগে 21st সেঞ্চুরিতে নট বাই ফিজিক্যালি অকুপাইং দ্য ল্যান্ডস বাট বাই টেকনোলজি, ট্রেড অ্যান্ড সায়েন্স, এইখানটা এগোতে হবে। তার যদি এই মনের পরিবর্তন না হয়, তাহলে চীন কিন্তু এই শতাব্দীতে আর বেশি এগোতে পারবে না। তার স্ট্যাগনেশন শুরু হয়ে যাবে, এবং হয়ে গেছে অলরেডি, যেমন জাপানের স্ট্যাগনেশন শুরু হয়ে গেছে। এবার আসছি আমি আমেরিকা, তাকে তাকে তার তার যে তাকে তার পজিশন এক রাখতে গেলে সমস্ত তাকে নোংরামি করতে হবে বিভিন্ন বিভিন্ন ফ্রন্টে। এবার আসছি কি কন্ডিশন হয়ে গেছে বার্মা ফ্রন্টে, যেটা হয়ে গেছে বার্মা ফ্রন্টে, বার্মার যে মিলিটারি গভর্নমেন্ট, সিভিলিয়ান গভর্নমেন্ট, মিলিটারি গভর্নমেন্টের উপর মেন কন্ট্রোলটা হচ্ছে চীনের। ইয়াঙ্গন এবং রেঙ্গুন অঞ্চল থেকে যে সেন্ট্রাল পার্ট অফ বার্মা কন্ট্রোল বাই দ্য মিলিটারি জান্টা, এটাকে কন্ট্রোল করে চায়না। এটা আবার বার্মার মানুষের পছন্দ নয়। সেজন্যে ইন্ডিয়া এবং বার্মার মাঝের কতগুলো জায়গা আন্ডার দি কন্ট্রোল অফ দ্য রিবেলস, অটোনোমাস জোনস হয়ে গেছে, মুক্তাঞ্চল, যার কিছু কিছু অংশ ইন্ডিয়ার সঙ্গে মার্চ করতে চায়। আরাকান অঞ্চলটা বুদ্ধিস্ট মেজরিটি, যেখানে বুদ্ধিস্টরা আছে আর মুসলিমসরা আছে, সেখানে বুদ্ধিস্টদের সঙ্গে মুসলিম রোহিঙ্গাদের একটা ভয়ঙ্কর টাসেল। এই যে আরাকান লিবারেশন আর্মি তৈরি হয়েছিল, এটা যখন সাডেনলি রাইজ করলো এবং যারা আপ টু চাটগা পর্যন্ত এগিয়ে এলো, আজ থেকে 1 মাসের বেশি আগে, 1-2 মাস আগে যখন আপনার সঙ্গে কথা আপনারাও দেখেছেন, তখন মনে হয়েছিল এটা একটা নতুন একটা আর্মি একটা গড়ে উঠেছে, এটা হচ্ছে বুদ্ধিস্ট আর্মি, এবং এটা এগেনস্ট দ্য মিলিটারি গভর্নমেন্ট ইন বার্মা, এটা ইন্ডিয়ার কাজে লাগবে, কাজে লাগবে। এবং এটাও জানা গেছিল যে ওখানকার কিছু কিছু লিবারেশন, আরাকান লিবারেশন আর্মির কিছু মানুষ, কিছু লিডার্স ইন্ডিয়ার ডিপ্লোমেসির সঙ্গে যোগাযোগ রেখেছে। এটা হোপফুল কন্ডিশন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আরাকান লিবারেশন আর্মিকে মেনলি ব্যাক করছে আমেরিকা। কারণ আমেরিকার ব্যাক করার স্বার্থ হচ্ছে তাহলে চায়নাকে, সে যে চায়না যে বসে আছে একদম সেন্ট্রাল বার্মাতে মিলিটারি গভর্নমেন্টের পেছনে, তাকে আঘাত করা। আর চায়না যে এখানে ট্রেড করছে আপ টু বে অফ বেঙ্গল থ্রু দ্য ল্যান্ড রুট অফ বার্মা, এটাকে কন্টেন করা। আর এদিকে ইউনিসকে সে বসিয়ে দিয়েছে আমেরিকানসরা ঢাকাতে, এটাও আমেরিকান কন্ট্রোল। কিন্তু এটা করেও কিন্তু বাংলাদেশের সব সমাজকে কিন্তু আমেরিকা এখনো কিনতে পারেনি। যেমন আর্মি, আরও কিছু মানুষ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু দেখছে যে আমেরিকা যে ঢুকে পড়ছে এতে, এবং চাটগা অঞ্চলে, এতে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ক্ষুণ্ণ হচ্ছে, সোভারেনিটি নষ্ট হচ্ছে। বিভিন্ন বাংলাদেশে অনেকগুলো পলিটিক্যাল ফ্রন্ট প্লে করছে, আর বাংলাদেশের পলিটিক্সে এখন বিভিন্ন পলিটিক্যাল ফোর্স প্লে করছে। আমেরিকা, চায়না, ইন্ডিয়া, রাশিয়া সবাই প্লে করে, পাকিস্তান সবাই প্লে করছে। কি ঘটবে, কি ঘটতে চলেছে, খুবই আনসার্টেন, খুবই আনসার্টেন। এবং এই যে ওই যে একটা করিডোর দেওয়ার প্ল্যান, যেটা ওই ইউএনওর যে সেক্রেটারিকে নিয়ে এসে এই ইউনুস সাহেব এই যে খুব দর কষাকষি করছে, আর্মি রাজি নয়, ইউনুস এটা করছে। কারণ ইউনুস তো পুরো আমেরিকার এজেন্ট। এই যে করিডোরটা করে ফ্রম বাংলাদেশ রোহিঙ্গাদের জন্যে ওয়েপন সাপ্লাই করা, আর সেই সঙ্গে আরাকান লিবারেশন আর্মিকেও আর্ম সাপ্লাই করা, এইটা করে ইন্ডিয়াকে থামিয়ে দেওয়া, ইন্ডিয়াকে স্তব্ধ করা। কারণ এইটা করতে পারলে একদিকে ইন্ডিয়াকেও স্তব্ধ করা যাবে, চায়নাকেও স্তব্ধ করা যাবে। এটা হচ্ছে আমেরিকান গেম ইন দিস বার্মা বাংলাদেশ ফ্রন্ট। এটাই সহজ করে। এবার আসছে এই পাক ফ্রন্টে কথা। পাক ফ্রন্টে বললাম, ওদের হোয়াইট হাউস থেকে বড় বড় অফিসার অনেকবারই বলেছে যে পাকিস্তান এই মুহূর্তে পৃথিবীর টেরর সেন্টার, টেরর প্রোডাকশন সেন্টার। তা সত্ত্বেও কিন্তু
পাকিস্তানের উপরে তাদের মায়া এখনো যায়নি। প্রভু তো সম্পদ দিয়েছে, ডোনেশন দিয়েছে, কারণ সাউথ এশিয়ার উপরে কন্ট্রোল রাখার জন্যে তারা এখনো মনে করে পাকিস্তান তাদের কাছে হেল্পফুল হবে। এবার আসছি আমি, এবার 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 মাঝে তালিবান যে গভর্নমেন্ট চলছে এখন আফগানিস্তানে, ইন্ডিয়ার সঙ্গে একটা বোঝাপড়া হয়ে গেছে। এইটা দেখে আবার চীন খুব বিরক্ত। চীন আবার তারা তালিবানদের সঙ্গে একটা বোঝাপড়া করছে। এটা 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 দেখার সবাই খেলছে। এবার দেখুন পাকিস্তানের বালুচিস্তান ফ্রন্ট, সিন্ধ ফ্রন্ট, সবাই ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট করে চলেছে। ওদিকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, যারা অ্যানাটমিক্যালি অরিজিনালি ফ্রম দ্য আফগান পিপল, পাখতুন পিপল, তারাও ইন্ডিপেন্ডেন্স চায়, পক ইন্ডিপেন্ডেন্স চায়। শুধু শুধু ওয়েস্ট পাঞ্জাব উইল রিমেন অ্যাজ পাকিস্তান। এরা সবাই আস্তে আস্তে এগুলো সব ডিসইন্টিগ্রেট করছে, কিন্তু সময় লাগবে, কারণ অসংখ্য ফোর্স ইন ফেভার অ্যান্ড এগেনস্টে কাজ করছে। এবার আসছি, সিন্দুর অপারেশন কিন্তু পাক আর্মিকে অনেকটা উইক করে দিয়েছে মরালি অ্যান্ড ফিজিক্যালি। এইবার সেটা হওয়ার জন্যে এই যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টটা কিন্তু স্পিড পাবে। এবার আসছি ইসরায়েলের জায়গায়। ইসরায়েল কি করছে? ইসরায়েলের বাঁচার একটাই পথ যুদ্ধ করা, কারণ সারাউন্ডিংয়ে 50টা মুসলিম কান্ট্রি, ওয়েস্ট এশিয়া এবং আফ্রিকার নর্দার্ন পার্টে 50টা মুসলিম কান্ট্রি, 50টার কাছাকাছি মুসলিম কান্ট্রি, সবাই মোরললেস হোস্টাইল টু ইসরায়েল। এবং যদিও কিছু কিছু মুসলিম কান্ট্রির সঙ্গে তার ডিপ্লোম্যাটিক রিলেশনস তৈরি করে ফেলেছে, কিন্তু কে যে কি বিহেভ করবে ইসরায়েল জানে না। কারণ পৃথিবীতে জিউসদের একটাই কান্ট্রি আছে, সেটা হচ্ছে ইসরায়েল। কোনো মুসলিম কান্ট্রি মনে প্রাণে চায় না ইসরায়েল বেঁচে থাকুক। ইসরায়েল তৈরি হয়েছিল ইউএনওর রেজলিউশন নিয়ে, কিন্তু হঠাৎ সাডেনলি সারাউন্ডিং 8টা মুসলিম কান্ট্রি তাকে আক্রমণ করেছিল 1948-এ। ইসরায়েল জানে 2000 বছর পরে জিউসরা একটা তার মাদারল্যান্ড ফিরে পেয়েছে। এটাকে বাঁচিয়ে রাখার একটাই পথ, নিজেদের বাঁচবার একটাই পথ, যুদ্ধ কন্টিনিউ করা, এর অন্য কোনো পথ নেই। আর যে ধর্ম জিহাদকে মনে করে তার ধর্ম, তাদের সঙ্গে তারা শান্তির কথা কখনো, দে উইল নেভার লিসেন টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিপ্লোম্যাসি, ডায়ালগ, দে উইল নেভার লিসেন টু। এটা ইসরায়েল খুব ভালো করে জানে। তারা 2000 বছর যুদ্ধ করে করে তারা এটা খুব রক্তে রক্তে শিখে গেছে। এটা এইবার এবার আবার আরব ল্যান্ডের কিছু কিছু কান্ট্রিকে আমেরিকার ভীষণ প্রয়োজন, কিছু কিছু আরব ল্যান্ডের কান্ট্রিকে রাশিয়ার প্রয়োজন, চীনের প্রয়োজন। সুতরাং আমেরিকার কাছ থেকে যে ইসরায়েল সবসময় একদম স্ট্রিম লাইন সাপোর্ট পেয়ে যাবে, সেটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে। তো ইসরায়েলের একটাই সুবিধে, কারণ ইউএসের ওয়াশিংটনের যে গভর্নমেন্ট রান করে, যে রুল করে, সেই গভর্নমেন্টের নাম্বার ওয়ান ড্রাইভিং ফোর্স ইজ জিউস লবি, নাম্বার ওয়ান জিউস লবি। এবং আমেরিকার ইকোনমির কন্ট্রোল করে জিউস লবি, ট্রেড জিউস লবি, নাম্বার ওয়ান কন্ট্রোলার। এটাই হচ্ছে ইসরায়েলের বুকের পাটার কারণ। কারণ যাই ঘটনা ঘটুক না কেন ওয়ার্ল্ড সিচুয়েশনে, আমেরিকা will be compelled to continue its support to Israel. হলো? এবার আসছি আমি ইন্ডিয়ার সঙ্গে ইসরায়েলের কি রিলেশন। এটা খুব স্ট্রেঞ্জ জায়গা, ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জটা কি? স্ট্রেঞ্জ হচ্ছে ইসরায়েলকে যখন নেহেরু বা ইন্দিরা কেউ কখনো ডিপ্লোম্যাটিক্যালি রিকগনাইজ করেনি, নেভার রিকগনাইজড, তা সত্ত্বেও কিন্তু ইন ইচ ক্রাইসিস অফ মিলিটারি ক্রাইসিস অফ ইন্ডিয়া, ইসরায়েল সাইলেন্টলি বিহাইন্ড দ্য কার্টেন ইন্ডিয়ার মিলিটারিকে একদম টেকনোলজি, ওয়েপন্স অ্যান্ড সেক্রেট
দ্যাট ইজ ইন্টেল ইনফরমেশনস যুগিয়ে গেছে। মোসাদ হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইন্টেল বডি, এবং তার ওয়েপন্সের সফিস্টিকেশন ওয়ার্ল্ডের নাম্বার 1। সংখ্যায় হয়তো বেশি নয়, অ্যামাউন্টে বেশি নয়, বাট ভেরি সুপিরিয়র, ভেরি সুপিরিয়র। পাকিস্তানকে আবার ইউএনএসসির অ্যান্টি টেরর কমিটির ভাইস চেয়ারম্যান পোস্ট দিল, পাকিস্তানকে আবার ইউএনএসসিতে অ্যান্টি টেরর কমিটির পোস্ট দিল, আর এডিবির 800 মিলিয়ন বেল আউট প্যাকেজ দিল। হ্যাঁ, ইউএসএ করবে এটা, কারণ ইন্ডিয়াকে ভয় পাচ্ছে ওরা, ভয় পাচ্ছে ওরা। ঠিক আছে, এবার আসছি আমি, এবার হ্যাঁ, এবার ইসরায়েলের সঙ্গে এই ইসরায়েলের যে ইন্ডিয়ার প্রতি ভালোবাসা, ভালোবাসা ফর দ্য হিন্দুস্তান, এটা খুব রহস্যের জায়গা, খুব রহস্যের জায়গা। এটা আমি একসময় ডিসকাস করেছি, রহস্যের সম্ভাবনা কেন, কেন সম্ভব হয়েছে, কেন এই গভীর ভালোবাসা। একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ জিউসরা মনে করে তারা হচ্ছে এই অঞ্চল, পৃথিবীর এই অঞ্চলের আদিমতম সিভিলাইজড রেস, আদিমতম সিভিলাইজড রেস, এবং তারা রিকগনাইজ করে যে গোটা এশিয়ার, এই সাউথ এশিয়ার এই অঞ্চলে হিন্দু, হিন্দু ধর্ম, হিন্দুইজম ইজ দ্য ওল্ডেস্ট রিলিজন, ওল্ডেস্ট, দ্যাট ইজ সিভিলাইজেশন, ওল্ডেস্ট সিভিলাইজেশন। সুতরাং এই দুটোর মধ্যে যোগসূত্র থাকাটাই উভয়ের পক্ষে ভালো। আর একটা জিনিস ইসরায়েল জানে যে হি ইজ সারাউন্ডেড বাই অলমোস্ট 50 মুসলিম কান্ট্রিজ, অলমোস্ট অল আর হোস্টাইল। এই পৃথিবীতে বাঁচবার জন্য খ্রিশ্চিয়ানরা হিস্টোরিক্যালি নট লাভিং জিউস, জিউসদের দের যে হিস্ট্রি অফ হোস্টিলিটি অফ সেঞ্চুরিজ, তারও এই ধারণাটা খুব র্যাশনাল। এই হোস্টাইল পৃথিবীতে ভারতবর্ষ, এটা হিন্দুস্তান, যেখানে হিন্দুরা মেজরিটি, তারাই আমার বেঁচে থাকার জন্য একমাত্র স্পিরিচুয়াল বন্ধু। তারা আজকে দুর্বল, তাই আমাকে ডিরেক্টলি হয়তো সাপোর্ট করতে পারছে না। হোয়েন দে উইল বি ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং অ্যান্ড ইকোনমিক্যালি স্ট্রং, মিলিটারিলি স্ট্রং, তারা ওপেনলি আমাকে সাপোর্ট করবে। আমার বাঁচার এটাই ভালো, কারণ আদার কান্ট্রিজ তাদের ফ্রেন্ডশিপ কতদিন থাকবে খুবই ভোলেটাইল, বাট ভারতবর্ষ, হিন্দুস্তানের বন্ধুত্ব ভালোবাসা চিরস্থায়ী, এটা তাদের গভীর বিশ্বাস। তাই যখন ভারতবর্ষ তাকে কখনো রিকগনাইজ করেনি ডিপ্লোম্যাটিক্যালি, তখনও সে ইউনিল্যাটারালি মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্টস দিয়ে গেছে ভারতবর্ষকে, ইন্টেল ইনফরমেশন দিয়ে গেছে, টেকনোলজি দিয়ে গেছে, এটা মনে রাখতে। এবং তারও পরবর্তীকালের একটা বিশেষ রহস্যজনক কারণে, এক রহস্যময় ভারত পথিকের বিচরণের জন্য এইটা 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 এবার আসছি আমি। এবার এবার এখনো পর্যন্ত এই পৃথিবীতে এক ইসরায়েল একদম প্রকাশ্যে বা গোপনে ইন্ডিয়াকে সাপোর্ট করে যাবে, উইথ অল ইজ, যতটুকু যা আছে সেটা দিয়ে। রাশিয়া তার বাধ্যবাধকতায় করে যাবে। রাশিয়ার সঙ্গে আমাদের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে কি, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া ডু নট শেয়ার এ কমন বাউন্ডারি। উইথ দ্য রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া আর নট ইন ফিজিক্যাল জাক্সটাপজিশন। ডিরেক্টলি মারামারি হবে না, ডিরেক্টলি আমরা একে অপরের শত্রু কখনো হব না। এই জায়গাটা উভয়ের স্ট্রং বিলিফের জায়গা। এবার পৃথিবীর আরেকটা কান্ট্রি খুবই স্ট্রং, সেটা হচ্ছে যে জাপান কি করবে। জাপানের সঙ্গে চীনের বন্ধুত্ব পলিটিক্যাল কারণে হতে পারে, জাপানেরও এক্সিস্টেন্সের মিলিটারির দিক থেকে আমেরিকাকে প্রয়োজন, কিন্তু আমেরিকা কখনো কারো স্থায়ী বন্ধু না। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে তার যে স্পিরিচুয়াল কানেকশন, এই জায়গাটা তার বিশ্বাস যে ভারতবর্ষের হিন্দুস্তানের সভ্যতা তাকে রসদ জুগিয়ে যাবে। সুতরাং জাপানও সবসময় তার সেন্সিটিভ রিলেশনস উইথ ইন্ডিয়া মেনটেন করে যাবে, যদিও তার একটা স্ট্রং রিলেশন থাকতে বাধ্য উইথ
আমেরিকানস। এবার কোন দিকে কি টার্ন নেবে, এটা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে টার্ন নেবে এটা। এবার ভারতবর্ষের সব থেকে বড় সুবিধে হচ্ছে, যেমন দুদিন আগে চীনের যে সুবিধাটা ছিল, চীনের সুবিধা ছিল কি, তার দারিদ্র্য ছিল, কিন্তু যে জিনিসটা তার পজিটিভ পয়েন্ট ছিল, তার ম্যাসিভ ম্যান পাওয়ার। এই ম্যাসিভ ম্যান পাওয়ারটাকে সে প্রপারলি ইউজ করেছে। আফটার গেটিং ট্রান্সফার অফ হিউজ ফান্ডস অ্যান্ড টেকনোলজি ফ্রম ইউরোপ অ্যান্ড আমেরিকা, 71-এর পর থেকে এটা পেয়ে সে আস্তে আস্তে ইউজ করেছে, আজকে সে ডেভেলপ করে গেছে। আজ তার ম্যান পাওয়ার কিন্তু অত আর স্ট্রং নেই, কারণ তার পপুলেশন গ্রোথ স্ট্যাগনেট করে গেছে। ইন্ডিয়ার কিন্তু পপুলেশনটা এখনো পর্যন্ত, ইন্ডিয়ার বড় সুবিধা হচ্ছে ইন্ডিয়ার একটা হিউজ পপুলেশন, তারা এডুকেটেড এবং তারা ইংলিশ স্পিকিং। এটা একটা ওয়ার্ল্ডের গোটা বিশ্ব বাণিজ্যে তাদের এই ইংলিশ স্পিকিংটা, এই নলেজটা একটা বড় কাজের, এবং দে ওয়ান্ট টু ওয়ার্ক। এই জায়গাটা কিন্তু সবাইকে ভাবতে হচ্ছে, রাশিয়াকেও ভাবতে হচ্ছে, আমেরিকাকেও ভাবতে হচ্ছে। অ্যান্ড ইন্ডিয়া এই মুহূর্তে পৃথিবী দেখছে, এই প্রথম ভারতবর্ষ লাস্ট 14 বছর, 13-14 বছর, ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম হ্যাজ গট এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, those who sincerely, seriously think for the all aspect development of the country, its military, its technology, its science, education and wealth, everywhere, agriculture, everywhere, একটা প্ল্যান্ড একটা ডেভেলপমেন্টের দিকে সে এগোচ্ছে। এবং পৃথিবীর কাছে, মানবতার কাছে, বিভিন্ন দেশের মানুষের কাছে ভারতবর্ষের যে গ্রহণযোগ্যতা, সেটা চীনেরও নেই, সেটা রাশিয়ারও নেই। কারণ ভারতবর্ষের মেজরিটি মানুষ হিন্দুজরা পৃথিবীর এনি কান্ট্রিতে ফর লাস্ট মেনি সেঞ্চুরিজ, হোয়ার এভার দে হ্যাভ মাইগ্রেটেড, দে আর গুড পিপল। সেখানে তাদের দেশের ল্যান্ডের তারা কালচারটা রেখে গেছে, সে দেশের আইন কানুন মেনেছে। দে আর দ্য গুড সিটিজেন্স ইন দোজ কান্ট্রিজ, দে হ্যাভ অলওয়েজ ওবেড দ্য লজ অফ দোজ ল্যান্ড, দে আর নেভার দ্য এনিমিজ অফ দোজ কান্ট্রিজ। এই অ্যাকসেপ্টেবিলিটিটা আছে। ভারতবর্ষ with so many odds, so many whirlwinds, so many antagonistic forces, so many forces crisscrossing each other, so many interests fighting with each other. India আরেকটা জিনিস, ইন্ডিয়া তার কালচার সিভিলাইজেশন ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তার সেই যে ডিপ্লোম্যাটিক উইজডম, এই উইজডমটা আমাদের আজকের পলিটিশিয়ানসরা 2000 দি হেলম অফ দি অ্যাফেয়ার্স, এই উইজডমটা আমরা অ্যাকোয়ার করেছি। এই উইজডমটা নিয়ে আমরা ডিপ্লোম্যাটিক্যালি উইল প্লে ফার বেটার দ্যান দ্য আমেরিকানস, দ্যান দ্য ইউরোপিয়ানস, বিকজ আমাদের ডিপ্লোম্যাসি ফ্রম দ্য এজ অফ রামায়ণ অ্যান্ড মহাভারত, কারণ কৃষ্ণ হচ্ছে ডিপ্লোম্যাসির ইজ দ্য সুপার ম্যান, এবং আমাদের চাণক্য নীতি, all these things, this wisdom we have inherited. আমরা আস্তে আস্তে এগোবো with so many odds। এবং আমাদের তবে একটা জিনিস আমি সাবধান হতে চাই, সেটা হচ্ছে এই, যদি রাশিয়ার এশিয়ান পার্টে, সাইবেরিয়ান পার্টে এরকম ইউক্রেনিয়ানসরা যদি আঘাত করতে পারে, তাহলে ভারতবর্ষে মনে রাখতে হবে, ভারতবর্ষে এই আঘাত শত্রুরা অনেক সহজে করতে পারে। তার কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে জিহাদিস্টরা ইন ল্যাক্স আছে। ভারতবর্ষে অলরেডি 4 থেকে 5 কোটি ইনফিল্ট্রেশন আছে, ইলিগালি ইনফিল্ট্রেটেড লোক বসে আছে। দে হ্যাভ গট আওয়ার অল আইডেন্টিটি কার্ডস, সব পেয়ে গেছে উইথ দ্য লোকাল পলিটিক্যাল পার্টি, হেল্প অফ দি লোকাল পার্টি, পার্টিকুলারলি ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল, সিপিএম অ্যান্ড দেন টিএমসিপি। এরা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চর হয়ে বসে আছে। এদের সাহায্যে শত্রুরা যে কোনো সময় বড় আঘাত হানতেই পারে। ভারতবর্ষের সরকার, তার ইন্টেলিজেন্স আর জনগণকে কিন্তু সাবধান থাকতে হবে, নাহলে রাশিয়া যে আঘাতটা পেয়েছে সেটা আঘাত আসতেই পারে। ভারতের একটা বড় সুবিধে হচ্ছে কি, ভারতবর্ষ পলিটিক্যাল পার্টিগুলো দে ফাইট উইথ ইচ আদার ইনসাইড ইন্ডিয়া, বাট হোয়েন দেয়ার ইজ এ এক্সটার্নাল থ্রেট, এক্সটার্নাল অ্যাটাক, ইনভেশন অন আওয়ার বাউন্ডারি, they stand together, they are united together, they stand together like an army.
এই আঘাতটা একটা পর একটা আঘাত, কিন্তু অ্যাপারেন্টলি মাঝে মাঝে মনে হয়েছে চাইনিজ অ্যাটাক হ্যাজ ইনজিওর্ড আস। আর তার থেকে বড়, যেমন সত্যি কথা, তার থেকে বড় সত্যি কথা, চীনের আঘাতের পরেই কিন্তু ভারতবর্ষের ফ্যাক্টরিগুলোতে আর্মস তৈরি করার আর্জটা এলো। তার আগে নেহেরু তো হ্যারিকেন তৈরি করতো, হ্যারিকেন তৈরি করতো। হ্যাঁ, চীনের আঘাতটাই কিন্তু ভারতবর্ষকে বাধ্য করে গভর্নমেন্টকে টু মেক পলিসি অফ প্রোডাকশন অফ ওয়েপন্স অ্যান্ড অলসো পারচেজ ওয়েপন্স ফ্রম দ্য আউটসাইড। এখন তো আমরা নট অনলি উই আর দ্য পারচেজার অফ ওয়েপন্স ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, উই আর দ্য এক্সপোর্টার টুডে। ভেরি গুড কোয়ালিটি আমরা ওয়েপন্স আজকে তৈরি করছি, উই ক্যান এক্সপোর্ট ইট টুডে। এবং ওয়ার্ল্ডে আজকে ভারতের পাসপোর্টের একটা মূল্য এসে গেছে। যে কোনো ভারতীয় আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে বুক উঁচিয়ে বলতে পারে আমরা ভারতবাসী, আমি ভারতীয়। ইন্ডিয়ান, দেখেছিলাম ইউক্রেন যুদ্ধের সময় প্রচুর বাংলাদেশি পাকিস্তানিরা ইন্ডিয়ান বলে এই পরিচয় দিয়ে ইন্ডিয়ান প্লেনে উঠে এশিয়াতে, সাউথ এশিয়াতে ফিরে এসেছিল। ইন্ডিয়ার এই ইমেজটা, ইন্ডিয়া আমি ভারতীয়, এই যে কথাটার এতখানি মূল্য এসে গেছে, এটা ভারতবর্ষের জাগরণের জন্য মস্ত বড় একটা সিগন্যাল। হ্যাঁ সৌরভ, জিউজ Israel remembered and acknowledged that during World War II, one Sikh regiment of British Army was savior of the Jews. You may elucidate more. হ্যাঁ, এইটা বলেওছি আমি, তুমি যখন জানো এটা, এটা 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 ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। শুধু তাই নয়, তারও আগে 2000 বছর আগে যখন জিউসদের সঙ্গে খ্রিস্টানদের মারামারি শুরু হলো, হ্যাঁ, তখন হাজারে হাজারে জিউসরা দে টুক শেল্টার ইন দিস ইন্ডিয়া। ভারতের বিভিন্ন জায়গাতে জিউস ভিলেজ আছে। যিশু নিজেই তো জিউস, হি হ্যাড টু কাম টু দিস পার্ট অফ দিস ওয়ার্ল্ড। লাস্ট পার্ট অফ জেসাস ক্রাইস্ট ইজ ইন ইন্ডিয়া। হ্যাঁ, অফ সিন্দুর, তারপরে অনেকে আবার এই যখন ইসরায়েল তৈরি হলো অনেকে আবার ফিরে গেছে। অফ সিন্দুরের ঠিক আগে, এবং বলেওছি একজন জিউস, ভারতীয় জিউস বাংলাদেশ লিবারেশন আর্মির সময় খুব বড় রোল প্লে করেছিল, বিশাল বড় রোল প্লে করেছিল। একজন ছিলেন পার্সি, একজন জিউস। এই পার্সিরা সেই আক্রান্ত হয়ে সুদূর পারস্য দেশ থেকে, যেটা ইরান থেকে ভারতে শেল্টার নিয়ে, তার বংশধর। হি টুক এ ব্রিলিয়েন্ট রোল ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার ফর ইন্ডিয়ান আর্মি। আর একজন জিউস ভারতীয় ভেরি স্ট্রং, ভেরি শার্প রোল প্লে করেছিল। অপারেশন সিন্দুরের ঠিক আগে বাংলার সাথে টোটাল ল্যান্ড রুট হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পেছনে হয়তো অন্য কিছু ছাড়াও এই যে স্টাইলে ইউক্রেন রাশিয়াকে অ্যাটাক করেছে তেমন কিছু আটকানোর, এটা আমরা রাশিয়ার এই ঘটনার একদম, কারণ ইস্টার্ন বর্ডার যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লাস্ট, কি সিপিএম গভর্নমেন্ট কি টিএমসিপি গভর্নমেন্ট ল্যান্ড দেয়নি, আমরা তো ফেন্সিং করতে পারিনি। ইস্টার্ন বর্ডার দিয়েই আর নর্দার্ন বর্ডার দিয়েই তো মিলিয়ন্সে ইনফিল্ট্রেশন হয়েছে। অল ট্রেটার্সরা লিভিং পিসফুলি, ভেরি 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 উইথ দ্য পলিটিক্যাল সাপোর্ট এখানে বেঁচে আছে। ইয়েস, জেফার জ্যাকব, স্যাম মানেকশা is a Parsi. Jefar Jacob is a Jews. অপারেশন সিন্দুর, হ্যাঁ, জিউজ ইসরায়েল রিমেম্বার অ্যাকনলেজ, ইয়েস। পাকিস্তানকে আবার ইউনেস্কো, ইয়েস। পাকিস্তান এটা 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 আমেরিকা করবে, কারণ আমেরিকাকে তার পজিশনটা মেনটেন করতে হবে এখন। তার শুধু ভয় চীন যদি তাকে কখনো টপকে যায়, ইন্ডিয়া যদি আরও উঠে পড়ে, আর সব থেকে ভয়, কারণ দিকে ব্রিক্সের একটা প্ল্যান হচ্ছে, ব্রিক্সের যে একটা আইডিয়া, ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার এই যে এক্সিসটা, এদের একটা কথা হচ্ছে তারা নতুন কারেন্সি তৈরি করবে। এই কারেন্সি প্র্যাকটিক্যালি এ স্টেপ টু ডলারাইজেশন, ডলারের ডোমিনেন্স ওভার দ্য গ্লোবাল ইকোনমি কমিয়ে দেওয়া। এটা হচ্ছে হোয়াইট হাউস ভীষণ ভয় পায়, আমেরিকানরা ভীষণ ভয় পায়। এইটা জন্যে সে ইন্ডিয়াকে থ্রেট করছে যে তুমি
এই জিনিসে কখনো করবে না, কখনো এই মত দেবে না। এদের তো করেইছে, যে কখনো যদি তুমি এই জিনিস করো তাহলে আমি তোমার অ্যাকশন নেব। ওরা খুব ভয় পায়, কারণ যেমন এক সময় ইংল্যান্ড যখন সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ডের হাফ অফ দি ওয়ার্ল্ডকে রুল করতো, তখন সে ওয়ার্ল্ড ইকোনমির যে সেন্টারে ছিল, তখন কে ওয়ার্ল্ড ট্রেডের সেন্টারে ছিল তখন পাউন্ড। এই ঘরে বসে বসে টাকা ইনকাম করতো, কারণ পাউন্ড ওয়াজ দ্য অনলি পয়েন্ট অফ এক্সচেঞ্জ। ঘরে বসে টাকা ইনকাম করতো সে। পাউন্ডের ডমিনেন্স চলে গেল, দ্যাট ইজ রিপ্লেসড বাই দ্য ডলার। এই ডলার, ঘরে বসে বসে আমেরিকানরা টাকা ইনকাম করে, কারণ থ্রু ডলার ওয়ার্ল্ড ট্রেড হয়। এবার ডলার যদি ডলারাইজড হয়ে যায়, ডলারের ডমিনেন্স যদি চলে যায়, এমনিতে অলরেডি ইন্ডিয়া এখন কতগুলো কান্ট্রির সঙ্গে সে ডাইরেক্টলি মানি এক্সচেঞ্জ করছে উইথাউট গোয়িং থ্রু দ্য ডলার। এটা আগের কারণ। এবার যদি একটা কারেন্সি ব্রিক্স তৈরি করে, একটা কারেন্সি, তাহলে এটা হবে আমেরিকার যে ট্রেড সুপ্রিমেসি, যে ফিনান্স সুপ্রিমেসিতে একটা বড় আঘাত। সেটাও সে ভয় পাচ্ছে। কতক্ষণ হলো? ও 1 ঘন্টা, 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আজকে রাখি। ইন্ডিয়া, দেখা যাক ইন্ডিয়া এবার আস্তে আস্তে, ইন্ডিয়ার ইন্ডিয়া এখনো পর্যন্ত তার ফরেন পলিসিতে ভেরি ম্যাচিওর স্টেপসই রেখেছে। এটাই সবচেয়ে বড় কথা। আমরা আরব ইসরায়েল যুদ্ধ থেকে যে শিক্ষা পেয়েছি, এবং আমরা ওদিকের ইউক্রেন যুদ্ধ থেকে যে শিক্ষা পেয়েছি, আমরা সিঁদুর অপারেশনটাকে আমরা কনফাইন করলাম, আমরা কোনো ওয়ারে গেলাম না। কারণ ওয়ার ইজ এ ভেরি কস্টলি অ্যাফেয়ার, ভেরি কস্টলি অ্যাফেয়ার। উই মাস্ট হ্যাভ দ্য ওয়ার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড অ্যান্ড রেডিনেস ফর রিসিভিং অ্যাটাকস অ্যান্ড গিভ রিটার্নস। আজকের পৃথিবীতে কিন্তু ভিক্টরির টেকনোলজিটা পাল্টে গেছে। যুদ্ধের যে ক্লাসিক্যাল যে সিন আমরা জানি, যেটা জানি, সেইটা কিন্তু আর ফ্রুটফুল হচ্ছে না। এখন যুদ্ধে সফিস্টিকেশন, ইন্টেলিজেন্স, শার্প অ্যাটাকস, একদম অ্যানিহিলেশন ইন দ্য বাংকার্স অ্যাট দি রুট, এইগুলো ভীষণই সফিস্টিকেশন, টেকনোলজি, ইন্টেলিজেন্স, এগুলো এসে গেছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। ডিক্লেয়ার ওয়ার্স ইন দ্য ওপেন, তার রোল কিন্তু অত নেই, যদিও দেয়ার মাস্ট বি প্রিপেয়ার্ডনেস ফর দ্যাট। শুভরাত্রি।